নমস্কার, আমি ডক্টর অনুতোষ চক্রবর্তী। আজকের টপিকটা হলো হোমিওপ্যাথিতে অর্থোপেডিক চিকিৎসা কিভাবে করবেন। অনেকেই আমাকে বলেন, যেহেতু আমার গুগলে বলুন বা যেখানে বলুন আমার পেজে অর্থোপেডিক অ্যান্ড ক্রনিক ডিজিজ কথাটা লেখা থাকে, অনেকেই অবাক হয়ে যান যে হোমিওপ্যাথি অর্থোপেডিক মানেই বোধহয় অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট বা মডার্ন মেডিসিনে তাকে যেতে হবে, কিন্তু কথাটা ভুল। আমি যেমন ধরুন সার্জারি ভাবতে মডার্ন মেডিসিনকে বোঝায়, আসলে ব্যাপারটা তো তা নয়। সার্জারি আমাদের সাবজেক্টও থাকে। সার্জারি টোটালি ডিফারেন্ট একটা পার্ট, যেটা আমাদের প্যাথি কোনোটার মধ্যে নয়, সেটা অ্যাটাচ করা একটা টেকনিক্যাল ব্যাপার। তার উপরে মাস্টার ডিগ্রি এইসব করা হয়, যেটা আমাদের প্যাথিতে হয় না, তাদের হয়। এখন কথাটা হচ্ছে অর্থোপেডিক আমি হোমিওপ্যাথিতে কীভাবে চিকিৎসা করব, এটা অনেকেই আমায় প্রশ্ন করেছেন যে অনেক ডাক্তারবাবুরা বলেন কীভাবে অর্থোপেডিক আমরা ম্যানেজ করব। আসলে সবাই ট্রিটমেন্ট করেন। ট্রিটমেন্টে আমি আসলে অর্থোপেডিকটাকে যে শুধু ঔষধ দিয়েই আমি করি তেমন নয়। স্পেসিফিক মেডিসিন কয়েকটা রয়েছে অর্থোপেডিকে, সেগুলো দিয়ে আমি জেনারেলি অর্থোপেডিক চিকিৎসাটা করি। কিন্তু আরও দুটো জিনিস অর্থোপেডিক চিকিৎসা করতে গেলে দরকার হয়। নাম্বার 1 হচ্ছে ফিজিওথেরাপি, আর নাম্বার 2 হচ্ছে সাপোর্ট কথার মানে হচ্ছে ফ্যামিলিগত সাপোর্ট নয়। সাপোর্ট কথার মানে হচ্ছে আমার যে ধরুন নি ব্রেস, স্পাইন ব্রেস, কলার ব্রেস, এই যে সাপোর্টগুলো দেওয়া হয়, এই সাপোর্টগুলোর কথা আমি বলছি। শুধু ঔষধ দিলে হবে না, তাকে ফিজিওথেরাপি এক্সারসাইজ দেখাতে হবে। যেমন ধরুন আমাদের প্যাথিতে খুব ভালো মতো সায়াটিকা পেন, আর্থাইটিস, বা ধরুন লাম্বাগো বা কোমরে ব্যথা, স্পন্ডিলাইটিস, স্পন্ডিলোসিস, এছাড়াও রিমাটোলজি, যেমন রিমাটো আর্থাইটিস, অ্যাঙ্কালোসিং স্পন্ডিলাইটিস, এইগুলো খুব ভালো করে ম্যানেজ করা যায় এবং বহুদিন পর্যন্ত ঔষধ না খেয়েই মানুষ সুস্থ থাকতে পারে, অর্থাৎ বেদনা মুক্ত থাকতে পারে। কিন্তু ট্রিটমেন্টটা সেইভাবে হওয়া উচিত। আমি শুধু ঔষধ দিয়ে চালালাম সেটা বললে হবে না। অর্থোপেডিকের যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রেই অর্থোপেডিক সেখানে শুধু ফ্র্যাকচার বা ভেঙে যাওয়া ছাড়া বাকি সব কিছুর ওপরে ফিজিওথেরাপি বা কিছু ব্যায়াম করতে হয়। ব্যায়াম ডাক্তারবাবুরাই দেখিয়ে দেন, কিংবা কোনো এডুকেটেড বা লার্নেড ফিজিওথেরাপিস্ট উনি দেখিয়ে দেন। ওইটা কন্টিনিউ কিছুদিন বা কয়েক মাস করলেই দেখা যাবে সেই সমস্যা থেকে মুক্ত হয়ে যায়। আসলে অর্থোপেডিক ব্যাপারটাই হচ্ছে আমাদের স্কেলিটাল। এই যে স্কেলিটনটা রয়েছে, হাড় ক্ষয়ে যাওয়া, মানে সেখানে প্রত্যেকটা জায়গা দিয়ে নয় নার্ভ, নয় অ্যাকচুয়ালি পেন সেন্সেশন হচ্ছে নার্ভের ওপরই নির্ভর করে। নার্ভ যখন কম্প্রেস হয়, কারণ যে কোনো পেন তো মাসেল পেন বলুন বা অন্য যে কোনো পেন বলুন, সেখানে সবসময় নার্ভ রিলেটেড, অর্থাৎ স্নায়ু রিলেটেড। নার্ভের ওপরে চাপ পড়ছে, নার্ভ কোনো কম্প্রেস হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, যেখানেই হোক না কেন সেখানে নার্ভ সেই সেন্সেশন আমাদের ব্রেনে নিয়ে যায় সেই পজিশনে। যার ফলে কিন্তু ওই স্কেলিটন যেহেতু বললাম, অর্থাৎ আমাদের যে খাঁচা বলে, সেটা কি হয়, সেটা ক্ষয়ে যায়। ক্ষয়ে গেলে সেগুলো চাপ দেয়। এই ক্ষয়ে যাওয়ার জন্য এটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা ব্যাপার আর কি। মানে হঠাৎই হলো এরম ব্যাপারটা না, দীর্ঘমেয়াদী ব্যাপার। যার ফলে এর ট্রিটমেন্টটাও দীর্ঘমেয়াদী হওয়া উচিত। শুধু ওষুধ দিলে হবে না, তারও আবার এজ ফ্যাক্টর আছে, বয়স। অনেক বয়স্ক লোকের যেখানে অস্টিওপোরোসিস, অস্টিওপিনিয়া এইসব তার ডেভেলপ করে গেছে, সেখানে যদি আমি ওষুধ দিয়ে বলি ক্যালসিয়াম সুন্দর করে তৈরি করে, আবার কম বয়সী ছেলে মেয়েদের মতো তাদের কখনোই আমি বানাতে পারবো না। কিন্তু তার যে কম্প্রেশনটা রয়েছে, সেই কম্প্রেশনটা রিডিউস করা যেতে পারে উইথ দ্য হেল্প অফ ফিজিওথেরাপি অ্যান্ড কিছু সাপোর্ট। ধরুন স্পন্ডিলাইটিস হয়েছে, তাহলে ইনফ্ল্যামেশন, স্পাইন ভার্টিব্রাগুলো আছে, সেই যে মাসেলটা রয়েছে, সেই মাসেলটা ওভার এক্সারশন, ধরুন কেউ মাথায় বোচকা নিচ্ছে, কেউ ধরুন
অনেক মানে এরকমভাবে সোজা মোবাইল দেখে যাচ্ছে, ল্যাপটপ কন্টিনিউ ঘেটে যাচ্ছে, মানে স্টেন, অর্থাৎ এই যে মাসেলটা আমাদের পেছনে রয়েছে এটাকে ট্রাপিজিয়াস বলা হয়। এইটা হচ্ছে স্টার্নোক্লিডোম্যাস্টয়েড, এটা হচ্ছে ট্রাপিজিয়াস। এই যে মাসেলসগুলো না একটা ওভার এক্সারশন হচ্ছে, এই ওভার এক্সারশন বা কন্টিনিউ সে ওয়েট বেয়ার করে যাচ্ছে, মাথার ওজন তো আর কম হয় না, কন্টিনিউ ওয়েট বেয়ার করে যাচ্ছে। এর ফলে কী হয়, সেখানে ইনফ্ল্যামেশন তৈরি হয় বা প্রদাহ তৈরি হয়। এই প্রদাহটাই হচ্ছে স্পন্ডেলাইটিস। আইটিস কথা হচ্ছে প্রদাহ অর্থাৎ ইনফ্ল্যামেশন, আর স্পন্ডেলোসিস হচ্ছে দুটো ভার্টিব্রার মধ্যে একটা করে কার্টিলেজ থাকে বা বাংলায় কশেরুকা বলা হয়, সেটা যখন হয়ে যায় সেটাকে বলে স্পন্ডিলোসিস বা স্পন্ডাইলোসিস। লোসিস কথার মানে হচ্ছে ডিজেনারেশন। সেই ডিজেনারেশন হলে, যেমন ইনফ্ল্যামেশন হলে জায়গাটা ফুলে যায়, নার্ভকে কম্প্রেস করবে, পেন সেন্সেশন যাবে। আবার ডিজেনারেশন হলেও সেখানে নার্ভকে কম্প্রেস করবে, দুটো ভার্টিব্রার মধ্যে যে দুপাশে দুটো নার্ভ বেরিয়েছে কম্প্রেস করবে, সেখানেও হচ্ছে আবার পেন সেন্সেশন আসবে। তার মানেটা কী দাঁড়ালো? কারণ মানেটা দাঁড়ালো আমার বাড়লেও খারাপ, কমলেও খারাপ। তাহলে আমাকে স্পন্ডেলাইটিসের ক্ষেত্রে কিছু প্লেন এক্সারসাইজ রয়েছে, কিন্তু স্পন্ডেলোসিসের ক্ষেত্রে এক্সারসাইজের সাথে যদি আমি কলার ব্রেস দিয়ে দিই বা কলার বেল্ট যা খুশি বলুন, কলার ব্রেস এরকম উঁচু মতো থাকে, সেটা দিয়ে দিলে সেই যে গ্যাপ, সেটা মাথার ওয়েটটা এইখান থেকে ডাইরেক্ট, এটাকে ক্লাভিকেল বোন বলা হয়, সেখানে ডাইরেক্ট, আর এই যে এটা হচ্ছে শোল্ডার জয়েন্ট পর্যন্ত যায় না, ক্লাভিকেল পর্যন্ত, এর ওপরে রেস্টিং একটা পোর্শন হয়ে যায়, যার ফলে মাথাটা একখানা সাপোর্ট পেয়ে যায় ন্যাচারালি। তাহলে আপনার পেনটা রিডিউস হয়ে যাবে। এর সাথে মেডিকেশান, কিছু ক্ষয়ে যাওয়ার আমাদের মেডিসিন আছে, ইনফ্লামেশনের কিছু মেডিসিন আছে, দিলে পেনটা রিলিভ হয়ে যায়। এইভাবে চিকিৎসা করা উচিত। আর্থ্রাইটিস, আর্থ্রাইটিসের ক্ষেত্রেও একই ব্যাপার, অস্টিওআর্থ্রাইটিস। সেখানে কি দাঁড়ালো, সেখানে ওখানেও ক্ষয়ে যাওয়ার ব্যাপার আছে, সেখানে নি ব্রেস সাপোর্ট দিতে হয়, কিছু ব্যায়াম দিতে হয়, তার সাথে মেডিকেশান। তাহলে খুব তাড়াতাড়ি ওটা মানে নর্মালাইজ হয়ে যাওয়ার চান্স থাকে বা ব্যথা কমে যায়। কিন্তু অনেক বেশি বয়স হয়ে গেছে, সেখানে নর্মালাইজ সহজে হতে চায় না। আবার যাদের অলরেডি বেঁকে গেছে হাঁটু, যেমন ভ্যারাস ডিফর্মিটি, ভালগাস ডিফর্মিটি হয়েছে, ভালগাস মানে ভেতর দিকে এরকমভাবে এরকম ঢুকে যাওয়া, আর ভ্যারাস মানে বাইরের দিকে এরকম বো শেপের হয়ে যাওয়া, এরকম হয়ে গেছে, অর্থাৎ যেখানে ডিফর্মিটি স্টার্ট হয়ে গেছে সেখানে আপনাকে আর কিছু করা যাবে না। কিন্তু হোমিওপ্যাথিতে আপনি নি সাপোর্ট দিয়ে ফিজিওথেরাপি এক্সারসাইজ, যেমন আমার চেম্বারে আমি অনেক কিছু বলে দিই এক্সারসাইজ, মানে ফিজিওথেরাপিস্টের থেকেই শেখা আর কি, তাতে পেশেন্টের খরচাটা ওইদিকে হয় না। তবে ফিজিওথেরাপিস্ট আরও আমার থেকে ভালো বলে দিতে পারবে হয়তো, কারণ তার হাতে কলমে অনেক কিছু রোজ এসে করে, যেটা আমার পক্ষে তো সম্ভব না। আমি একদিনই তাকে মানে পেশেন্টকে সব কিছু দেখিয়ে দিই, বলে দিই, বাড়ির লোক দেখে নেয়, তারপর সে তাকে নিজেকেই করতে হয়। কিন্তু ফিজিওথেরাপিস্ট রোজ এসে নিজের হাতে করেন, তাতে বেটার একটু হয়। আর বাড়ির লোক যদি ঠিকঠাক করে আমি যেগুলো দেখিয়ে দিই সেগুলো করেন, তাহলে সেও একই ফলই পাবে, ভালোই ফল পাবে, খারাপ কি। এখন ওর সাথে মেডিকেশান প্লাস দুটো সাপোর্ট যদি দিয়ে দিই, ওগুলো লিখে দিতে হয় এক্সরে দিয়ে, এক্সরে দেখে, তাহলে দেখা যায় ওইখানকার ব্যথা অনেক রিডিউস হয়ে যায় এবং নি রিপ্লেসমেন্টও অনেক সময় করতে হয় না, বহু বছর এরমভাবেই চলে যায় তার জীবন। আর আর হচ্ছে কোমরে ওয়েস্ট ব্রেস, স্পাইন ব্রেস, এই যে কোমরের ব্যথা, বিশেষ করে মহিলাদের অনেক বেশি কোমরে ব্যথা থাকে, সেখানে কিছু এক্সারসাইজ যদি দেখিয়ে দেওয়া যায়, যেগুলো আমি জেনারেলি দেখিয়ে দিই, কিংবা ফিজিওথেরাপিস্টকে যদি রেফার করে দিই তারাও দেখিয়ে দেন। তার সাথে একটা ওয়েস্ট ব্রেস অনেক সময় লাগে না, কারণ ওটা খুবই মানে ভার্টিব্রার মধ্যে 5টা যে লাম্বার ভার্টিব্রা আছে সেগুলো মোটা এবং শক্ত, যার ফলে অত তাড়াতাড়ি ওগুলো ওয়েট বিয়ার ভালোই করতে পারে আর কি। যেখানে ওয়েট বিয়ার মানে কম করতে পারে, তার সামর্থ্য কম, যেসব মানে ওপর দিকে সাবভাইকাল রিজিয়ান এইসব ছোটো ছোটো ভার্টিব্রাগুলো রয়েছে, সেগুলোতে যদি আমি সাপোর্ট দিই তাহলে কি হয়, সেই সাপোর্টটা কিছুটা কাজে লাগে। মানে তাকে মানে ওই যে ভার্টিব্রার ওপরে যে কার্টিলেজগুলো আছে সেগুলোর প্রেশারটা রিডিউস হয়। লাম্বার স্পাইন ভার্টিব্রা, ওই স্পাইন যাদের খুব সিভিয়ার হয়ে গেছে, তার মানে লাম্বার ভার্টিব্রার মধ্যখানে যে কার্টিলেজগুলো ক্ষয়ে গেছে, অনেকটা ক্ষয়ে গেছে,
বা স্লিপ ডিস্ক আছে, সেখানে তো আমাকে সেই এলএস স্পাইন ব্রেস দিতেই হবে। এখন এরপর হচ্ছে মেডিকেশান, তারপর হচ্ছে ফিজিওথেরাপি, কিছু এক্সারসাইজ দেখিয়ে দিলে এগুলো জেনারেলি ঠিক হয়ে যায়। শোল্ডার ডিসলোকেশান আলাদা জিনিস, ওটা সার্জিক্যাল ব্যাপার, কিন্তু টেনিস এই আমাদের ফ্রোজেন শোল্ডার জেনারেলি এটা সুগারের থেকে হয়। এছাড়াও হতে পারে কোনো ট্রমাটিক কোনো মানে পজিশান রয়েছে, পূর্বে কোনো পজিশান রয়েছে, সেখানে অ্যাকচুয়ালি ক্যাপসুলাইটিস। এখানে যে শোল্ডার আমাদের হিউমারাস যে বোনটা, এই বোনটাকে হিউমেরাস বলা হয়। হেড অফ দ্য হিউমেরাসের সামনে একটা ক্যাপসুল থাকে, সেই ক্যাপসুল ইনফ্ল্যামেশন হয়, যেটাকে ক্যাপসুলাইটিস বলা হয়। সেই ক্যাপসুলাইটিস হলে হাত ফাত তুলতে পারবো না। কিছু ব্যায়াম আমি দেখিয়ে দিই, এটা খুবই ইজি ব্যায়াম। এছাড়া মেডিকেশান করলে খুব সুন্দরভাবেই এই ফ্রোজেন শোল্ডারটা ঠিক হয়ে যায়। আর যদি কারোর যদি সুগার অত্যন্ত বেশি থাকে, সেটা অবশ্যই ম্যানেজ করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।